প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাই আজকে আমার নতুন ক্লাসে। আজ আমরা পড়ব নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নের প্রথম কবিতা এবং সকলের প্রিয় কবিতা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। লিখেছেন মুকুন্দ চক্রবর্তী। এই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতার মধ্যে লেখক কলিঙ্গ দেশে সংঘটিত হওয়া ভয়াবহ ঝড় বৃষ্টির এক জীবন্ত রূপ আমাদের সামনে তুলে ধরেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম কি এই কলিঙ্গ দেশের কাহিনীটি একটি ঝড় বৃষ্টির কাহিনী, কিন্তু শুধু ঝড় বৃষ্টির কাহিনী নয়, এর পিছনে রয়েছে বৃহৎ এক ইতিহাস। আমরা বর্তমান সময়ে বিভিন্ন কবির লেখা পড়ি, কিন্তু মজার ব্যাপার আজকে আমরা যে কবিতাটি পড়ব সেটি কিন্তু বর্তমান সময়ে লেখকের নয়। আজ থেকে 400 বছর আগে, অর্থাৎ ঠিক ষোড়শ শতকের মধ্যভাগে জন্মগ্রহণ করেছিলেন বিখ্যাত কবি এই মুকুন্দ চক্রবর্তী। আর সেই সময় দাঁড়িয়ে তিনি রচনাও করেছিলেন তার বিখ্যাত কাব্যগ্রন্থ চণ্ডীমঙ্গল, যার অপর নাম অভয়মঙ্গল। এই অভয়মঙ্গল কাব্যেরই আবার দুটি খণ্ড ছিল, একটির নাম আখিটিক খণ্ড। এই আখিটিক খণ্ডেরই কবিতা আজকে আমাদের পাঠ্যের বিষয়। তাহলে এখানে আমরা কি পেলাম? কবিতার মোটামুটি একটা বিষয়বস্তু পেলাম, আর পেলাম কবিতার উৎস। সেটি আর একবার স্মরণ করি। উৎস হচ্ছে মুকুন্দ চক্রবর্তীর লেখা অভয়মঙ্গল কাব্যের বা চণ্ডীমঙ্গল কাব্যের আখিটিক খণ্ড। আমি বলেছি এই ঝড় বৃষ্টির পেছনে একটা কাহিনী লুকিয়ে আছে। আর কোনো কবিতা পড়ার আগে আমরা যদি একটু বিষয়বস্তুটা ভালোভাবে জেনে নিই, আমাদের কবিতাটি পড়তে অনেক বেশি সহজ হয়ে যায়। এই আখিটিক খণ্ডে কালকেতু নামে একজন ব্যাগ ছিল, যে কি করতো, বনে পশু শিকার করে তার জীবিকা নির্বাহ করত। একদিন দেবী চণ্ডী স্বর্ণ গধিকা রূপে তার জালে ধরা দিয়েছিল এবং দেবী চণ্ডী তাকে বর দিয়ে গুজরাট নগরী রাজা করেছিলেন। কিন্তু এই কালকেতু গুজরাট নগরী রাজা তো হয়ে গেল, কিন্তু সেই দেশে গুজরাট নগরীতে কোনো প্রজা ছিল না। এখন এই কালকেতু দেবী চণ্ডীকে এই কথা জানালে দেবী চণ্ডী তখন কি করলো, এই গুজরাট নগরীর পার্শ্ববর্তী রাজ্য ছিল কলিঙ্গ দেশ, যার বর্তমান নাম হচ্ছে উড়িষ্যা। তাহলে কি কলিঙ্গ দেশের বর্তমান নাম উড়িষ্যা। এই গুজরাট কিন্তু বর্তমানে গুজরাট নয়, কলিঙ্গ দেশের পাশে একটি রাজ্য ছিল এই গুজরাট নগরী। অর্থাৎ গুজরাট নগরীর পার্শ্ববর্তী রাজ্য কলিঙ্গ দেশ, যেখানে অনেক জনবসতি ছিল, অনেক প্রজা ছিল। দেবী তখন ওই কলিঙ্গ দেশে প্রবল ঝড় বৃষ্টি সৃষ্টি করেছিল। তখন ওই কলিঙ্গ দেশের প্রজারা নিজের জীবন বাঁচাতে কি করলো, কলিঙ্গ দেশ ছেড়ে পার্শ্ববর্তী রাজ্য গুজরাট নগরীতে, অর্থাৎ কালকেতুর সৃষ্টি নগরীতে বসতি স্থাপন শুরু করলো। এর ফলে কি হলো, যে দেবী চণ্ডীর পূজাও প্রসার লাভ করলো। অর্থাৎ এই গুজরাট নগরী সৃষ্টির জন্য কলিঙ্গ দেশে যে ঝড় বৃষ্টি দেবী চণ্ডী সৃষ্টি করেছিল, সেই কথাই বা সেই ভয়াবহতার কথাই আজ আমরা কবিতার মধ্যে দিয়ে জানবো। তাহলে তোমরা বুঝতে পেরেছো? এবার আমরা মূল কবিতায় চলো প্রবেশ করি। শুরুতেই রয়েছে মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, দেখিতে না পাই কেহ অঙ্গ আপনার। মেঘে কইল অন্ধকার, অর্থাৎ চারিদিকে মেঘে অন্ধকার করে দিয়েছে। আবার বলছে মেঘে কইল অন্ধকার, অর্থাৎ একটি লাইনই দুবার ব্যবহার করা হয়েছে। কেন ব্যবহার করেছে? যে কলিঙ্গ দেশে সংঘটিত হওয়া যে ঝড় বৃষ্টির ভয়াবহতা এত বেশি ছিল,
এত পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছিল সেটা বোঝানোর জন্যই লেখক এই একটি লাইনকে দুবার ব্যবহার করেছেন। দেখো এখানে কি তোমরা একটু লক্ষ্য করেছো, মেঘে কইলো, এই কইলো বললে আমরা কি বুঝি? কইলো বলতে আমরা বুঝি বলল, কিন্তু আমরা যেহেতু 400 বছর পূর্বের একটি কবিতা পড়ছি, সেহেতু এই কইলো শব্দটি তৎকালীন সময়ে করিল অর্থে ব্যবহৃত হতো। অর্থাৎ সময়ের সাথে সাথে আমাদের যে ভাষাগত পরিবর্তন বা ভাষার পরিবর্তন ঘটে, সেটা কিন্তু আমরা এই কবিতার শুরুতেই লক্ষ্য করেছি। দেখিতে না পাই কেহ অঙ্গ আপনার, অর্থাৎ কলিঙ্গ দেশের প্রজারা, ঘন মেঘ কলিঙ্গ দেশ যখন চারিদিকে ঢেকে গেছে, সেখানকার অবস্থিত বা অবস্থানকারী প্রজারা কেউ আর কারো অঙ্গ, অঙ্গ মানে আমরা কি বুঝি? শরীর, নিজের শরীর পর্যন্ত দেখতে পাচ্ছিল না। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। ঈশানে, ঈশান কোণ বলতে আমরা কি বুঝি? এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা 4টি কোণ এঁকেছি। 4টি কোণের মধ্যে যে এই উত্তর এবং পূর্ব দিকের যে কোণ, অর্থাৎ উত্তর পূর্ব কোণকে ঈশান কোণ বলে। লেখক এখানে কেন ঈশান কোণের উল্লেখ করেছেন? কারণ পুরাণ অনুসারে বছরের প্রথমে অর্থাৎ ঈশান কোণে সংঘটিত হওয়া যে মেঘ, সেই মেঘের তেজ অনেক বেশি থাকে, চারিদিক সবকিছু ধ্বংস করে দিতে পারে। কলিঙ্গ দেশেও ঠিক ঈশান কোণেই মেঘ সৃষ্টি হয়েছিল। তাহলে তার ভয়াবহতা, তার হিংস্রতা, তার তেজ যে অনেক মাত্রায় বেশি হবে বা বেশি মাত্রায় হবে, সেটা বোঝানোর জন্যই লেখক এখানে ঈশান কোণের উল্লেখ করেছে। ঈশান কোণে কি উড়ে চলেছে? মেঘ উড়ে চলেছে সঘনে চিকুর। শুধু মেঘ উড়ে যাচ্ছে না, সেই মেঘে চিকুর। চিকুর মানে কি? বিদ্যুৎ। অর্থাৎ আমরা দেখতে পাই যখন বৃষ্টি হয় আমাদের চারিদিকে কি বিদ্যুৎ চমকায়, সেই বিদ্যুৎ চমকানোর কথাও এখানে বলেছে। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে, সঘনে চিকুর, এই সঘনে চিকুর কোন কোণে দেখা যায়? তখন তোমাদের উত্তর হবে ঈশান কোণ। আমার এরকম প্রশ্ন হতে পারে, ঈশান কোণ বলতে কোন কোণকে বোঝানো হয়? তখন তোমরা বলবে উত্তর এবং পূর্ব দিকের কোণকে। আবার বলছে উত্তর পবনে মেঘ ডাকে দুরু দুরু। উত্তর পবনে কি? এই যে উত্তর দিকে অবস্থানকারী যে আকাশ, সেইখানে পবন মানে কি? বাতাস। বাতাস কি? মেঘ সহ বাতাস বয়ে চলেছে। কেমন শব্দ করে? দূর দূর শব্দ করে। তারপরে আছে নিমেষেকে জোরে মেঘ গগন মণ্ডল, চারি মেঘে বরিশে মুষল ধারে জল। নিমেষে অর্থাৎ তোমরা একবার চোখ বন্ধ করে যে নিমেষের মধ্যে খুলছো, অর্থাৎ চোখের পলকে জোরে মেঘ গগন মণ্ডল মানে এক নিমেষে কলিঙ্গ দেশের গগন মানে কি? আকাশ, সমগ্র আকাশ মেঘে ঢেকে গেছে। চারি মেঘে বরিশে, চারি মেঘে বরিশে মানে কি? বর্ষণ করছে। মুষল ধারে জল, সাধারণত যেমন বৃষ্টি পড়ে সেই বৃষ্টি নয়, মুষল ধারায় অনেক বেশি পরিমাণে বৃষ্টি পড়ছে। আর কে চারি মেঘ দিচ্ছে বৃষ্টি? চারি মেঘ বলতে কি জানি আমরা? সংবর্ত, আবর্ত, পুষ্কর এবং দ্রোণ। এই 4 মেঘ একসাথে কলিঙ্গ দেশের ওপরে মুষল ধারে জল বর্ষণ করছে। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চ নাদে। আর এই কলিঙ্গ দেশের উপর দিয়ে যে মেঘ বয়ে চলেছে, সে উচ্চ নাদ মানে উচ্চ স্বরে গর্জন করে করে চলেছে। প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ, মানে সেই কলিঙ্গ দেশের প্রজারা এইসব দেখে চারিদিকে এরকম অন্ধকার, এত মেঘ, এত বজ্রপাত, এসব দেখে এই প্রলয় দেখে তারা প্রজারা বিষাদে পড়ে গেল। তারা ভাবতে বসলো এবার আমাদের কি হবে। হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড়,
হুর হুর দূর দূর শব্দ করে কে বয়ে চলেছে? ঝড় বয়ে চলেছে। কোথাকার ঝড়? কলিঙ্গ দেশের ওপরে বয়ে চলা ঝড়। বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়। অর্থাৎ এই বিপাকে পড়ে এই ভবন অর্থাৎ কলিঙ্গ দেশের প্রজারা, ভবন মানে কি? ভবন মানে হচ্ছে ঘর। অর্থাৎ বিপাকে পড়ে কলিঙ্গ দেশের প্রজারা তাদের ঘর ছেড়ে রড়, রড় মানে পলায়ন করলো। কোথায় পলায়ন করলো? আমরা কিন্তু কাহিনীটা আগে শুনেছি, তাহলে আমাদের মনে আছে। অর্থাৎ গুজরাট নগরীতে পলায়ন করলো। এরপরে আছে ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত। ধুলে মানে কি? ধুলোকে বোঝাচ্ছে। আচ্ছাদিত ঢেকে যাওয়া। হইল যে হরিত, হরিত মানে পীত বর্ণ। অর্থাৎ কলিঙ্গে দেশে অবস্থিত যে সমস্ত সবুজ সবুজ ঘাস গাছপালা ছিল সেইগুলো ধুলো দ্বারা আচ্ছাদিত হয়ে গেল। উল্টিয়া পরে শস্য প্রজা চমকিত, মানে এই ঝড় বৃষ্টির প্রভাবে কি হয়েছে? কলিঙ্গ দেশে অবস্থিত প্রজাদের যারা ফসল চাষ করেছিল, শস্য চাষ করেছিল, সেই শস্য কি হয়েছিল? উল্টে পড়ে গেছিল বা নষ্ট হয়ে গেছিল। সেই দেখে সেখানকার প্রজারা কি করলো? অবাক হয়ে গেল। চমকিত মানে কি? চমকে যাওয়া বা অবাক হয়ে যাওয়া। চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ। কি বলছে? চারি মেঘে, আমরা আগে পড়েছি চারি মেঘ সংবর্ত, আবর্ত, পুষ্কর এবং দ্রোণ। জল দেয় অষ্টগজরাজ। বলছে চারিদিক থেকে যে মেঘে জল দিচ্ছে মনে হচ্ছে যেন আটখানা হাতি। গজরাজ মানে কি? অষ্ট মানে আট, গজরাজ মানে হাতির সুর দিয়ে মনে হচ্ছে জল দিচ্ছে। ফোঁটা ফোঁটা বৃষ্টি নয়, চারিদিক থেকে হাতির সুরের থেকে মনে হচ্ছে জল নিক্ষেপ করছে কলিঙ্গ দেশের ওপরে। সঘরে চিকুরে পরে ব্যঙ্গ তরকাবাজ। সঘনে মানে কি? সঘনে মানে ঘন ঘন। চিকুর মানে বিদ্যুৎ। চিকুরের কিন্তু আরেকটি অর্থ আছে, সেটি হচ্ছে চুল। পরে ব্যঙ্গ তরকাবাজ মানে ব্যাঙ যেমন লাফিয়ে লাফিয়ে চলে, আমরা প্রত্যেকেই জানি ব্যাঙ কেমন ভাবে চলে? লাফিয়ে লাফিয়ে চলে। তেমন কলিঙ্গ দেশের যে বিদ্যুৎ চমকাচ্ছে, যে বাজ পড়ছে, সেগুলোও যেন ব্যাঙের মতন লাফিয়ে লাফিয়ে পড়ছে। করি কর সমান বহিছে জলধারা, জলে মহি একাকার পত হইল হারা। করি কর হাতির সুরের মতন সমান জল, জলধারা বয়ে চলেছে। জলে মহি একাকার পথ হইল হারা, মানে জলে চারিদিকে থই থই হয়ে গেছে, একাকার হয়ে গেছে। কলিঙ্গ দেশে যে পথ, সেখানকার কেউ কারো পথও খুঁজে পাচ্ছে না, সবকিছু মনে হচ্ছে হারা হয়ে গেছে। ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন, কারো কথা শুনিতে না পাই কোনো জন। ঘন ঘন মানে বারে বারে, শুনি চার মেঘের গর্জন, চারিদিক থেকে ঘন ঘন মেঘের গর্জন মানে কি? হুঙ্কার বা আওয়াজ শোনা যাচ্ছে। কারো কথা শুনিতে না পাই কোনো জন। অর্থাৎ কলিঙ্গ দেশে অবস্থিত প্রজারা একে অপরের কেউ কারো কথা শুনতে পাচ্ছে না। কেন শুনতে পাচ্ছে না? কারণ চারিদিক থেকে ভয়াবহ মেঘের গর্জন হচ্ছে। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, মানে কখন যে দিন হচ্ছে, দিবস মানে দিন, আর কখন যে সন্ধ্যা হচ্ছে, আর কখন যে রজনী পার হয়ে যাচ্ছে, সেটা কেউ বুঝতে পারছে না। কারণ দিনের বেলাও রাতের মতন অন্ধকার কলিঙ্গ দেশে ছিল। কলিঙ্গে সমরে সকল লোক জৈমিনী। এই জৈমিনীকে, জৈমিনী ছিলেন একজন মুনি। পুরাণে ছিল যে প্রবল ঝড় বৃষ্টি হলে, বজ্রপাত হলে এই বজ্রের দেবতা ছিল জৈমিনী, যাকে স্মরণ করলে এই ঝড় বৃষ্টি বজ্র কমে যায়। তাই কলিঙ্গের মধ্যে অবস্থিত প্রজারা এই জৈমিনী মুনির স্মরণ করতে লাগলো।
হুর হুর দূর দূর শুনি ঝন ঝন, এই হুর হুর দূর দূর ঝন ঝন শব্দ শুনতে পাচ্ছে। এই হুর হুর দূর দূর এই শব্দগুলি হচ্ছে ধনাত্মক শব্দ, যেটি এই বৃষ্টি ঝড় এইসবে ধনাত্মক শব্দরূপেই এই শব্দগুলি ব্যবহৃত হয়েছে। না পাই দেখিতে কেহ রবির কিরণ, কলিঙ্গ দেশে অবস্থিত প্রজারা, রবি মানে কি সূর্য, সূর্যের কিরণ তো দেখতেই পাচ্ছে না, এবং চারিদিক দিনের বেলাও অন্ধকার ছিল। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, গর্ত ছাড়ি মানে গর্ত ছেড়ে, ভুজঙ্গ মানে কি, ভুজঙ্গ মানে সাপ, ভাসিয়া বুলে জলে মানে গর্ত ছেড়ে, তাদের যেহেতু যে গর্ত ছিল, যাদের যে গর্তে তারা থাকতো, সেই গর্ত জলে পরিপূর্ণ হয়ে গেছিল। ফলে তারা কি, তারা তাদের গর্ত ছেড়ে জলে এদিক ওদিক ভেসে বেড়াচ্ছিল। নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে, জানে না, কেউ জানে না কলিঙ্গ মণ্ডলে মানে কলিঙ্গ দেশে বা কলিঙ্গ রাজ্যে কোথায় জল কোথায় স্থল, কেউ তা আর নির্ণয় করতে পারছে না। অর্থাৎ কলিঙ্গ দেশের প্রজারা অনেক সংশয়ে আছে তাদের জীবন নিয়ে। তাদের শস্য তো সব জলে ডুবে গেছে, নষ্ট হয়ে গেছে, তাদের ঘর ভেঙে গেছে। এখন তারা তাদের প্রাণকে কিভাবে রক্ষা করবে সেটা নিয়েই চিন্তিত। তারপরে আমরা দেখব নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর। নিরবধি মানে কি, যার কোনো অবধি নেই বা যার কোনো শেষ নেই। 7 দিন ধরে অনবরত বৃষ্টি কলিঙ্গ দেশে হয়ে চলেছে। আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর, পড়ে থাক শস্যের কার্য, শস্য ছেড়ে দিয়েছে কলিঙ্গ দেশের প্রজারা, তাদের যে ঘর ছিল সেটাও জলে হেজ্জা মানে কি ভেঙে গেছে। মেঝাতে পরয়ে শিল বিদারিয়া চাল, ভাদ্র মাসে যেন পড়ে থাকা তাল। অর্থাৎ ওই চাল ভেদ করে মেঝেতে যে শিল পড়ছে, বিদারিয়া মানে কি ছেদ করে বা ভেদ করে, মেঝা মানে মেঝে, শিল মানে কি আমরা জানি বৃষ্টির সময় শিল পড়ে, সেই শিলের আকার ছিল কি ভাদ্র মাসের তাল পড়ার সাথে সেই শিলের আকারকে তুলনা করেছে। ভাদ্র মাসে তো বড় বড় তাল, তালের আকার কেমন বড় বড়, যেমন তাল পড়ে ঠিক কলিঙ্গ দেশের শিলটার আকারও ঠিক ওরকম ছিল। চণ্ডীর আদেশ পান বীর হনুমান, অর্থাৎ চণ্ডীর আদেশ কে পান, আমাদের যে বীর হনুমান রয়েছে দেবী চণ্ডী, তাকে আদেশ দেন। মানে দেবী চণ্ডীর এত ঝড় বৃষ্টি, সবকিছু শস্য নষ্ট করা, ঘর ভেঙে দেওয়া, সবকিছু করেও দেবীর মনে শান্তি হয়নি। তখন দেবী কাকে আদেশ দিল, হনুমানকে আদেশ দিল। কি আদেশ দিল চলো এবার দেখে নি। মঠ অট্টালিকা ভাঙি করে খান খান, বলছে হনুমান তুমি কলিঙ্গ দেশে অবস্থিত মঠ অট্টালিকা যা যা আছে সবকিছু ভেঙে তছনছ করে দাও। চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, কলিঙ্গ দেশে যে ঢেউ হচ্ছে, জলে তো চারিদিকে ছেয়ে গেছে, চারিদিকে শুধু জল আর জল, এবং সেই জলের যে ঢেউ তার আকার ছিল পর্বতের মতন বিশাল। উঠে পড়ে ঘরগুলো করে দলমল, যে কয়েকটি বাড়ি বেঁচে আছে তারা কি দলমল করছে মানে টলছে। চণ্ডীর আদেশে ধাই নদ নদীগণ, চণ্ডী কাকে আদেশ দিচ্ছে, নদ নদীকে। চণ্ডীর আদেশে ধাই মানে চণ্ডীর আদেশে ধেয়ে চলেছে কে, নদ নদী। দেখো আমরা আগে পেয়েছি চণ্ডীর আদেশ পান বীর হনুমান, আবার এখানে কি পাচ্ছি, চণ্ডীর আদেশে ধাই নদ নদীগণ। এই দুটো লাইন লক্ষ্য রাখবে, খেয়াল রাখবে, পরীক্ষায় আসলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তারপরে রয়েছে অম্বিকা মঙ্গল গান শ্রীকবি কঙ্কন। অর্থাৎ আমরা জানি আমাদের এই কবিতাটি মুকুন্দ চক্রবর্তীর অভয়মঙ্গল বা অম্বিকা মঙ্গল কাব্য থেকে নিয়েছি, এবং এই শ্রী কবি কঙ্কন হচ্ছে মুকুন্দ চক্রবর্তীর উপাধি। অর্থাৎ তৎকালীন সময়ে রীতি ছিল যে কোনো গ্রন্থের শেষে বা কবিতার শেষে গ্রন্থের নাম এবং যে রচনা করেছেন তার নাম, উপাধি
বা দেবী বন্দনা প্রভৃতির উল্লেখ থাকতো। তেমনই যেহেতু ষোড়শ শতকের কবি ছিলেন, সেই সময়ে এই রীতির প্রচলন ছিল, তাই মুকুন্দ চক্রবর্তীও এর অন্যথা করেননি। তার এখানে গ্রন্থের নাম এবং তার যে উপাধি সেটি এখানে উল্লেখ করেছেন। তাহলে কি গ্রন্থের নাম অভয়মঙ্গল বা অম্বিকা মঙ্গল বা চণ্ডী মঙ্গল, যে কোনো একটা নাম থাকবে, যেটা অপশানে থাকবে সেটা তোমরা উত্তর করবে। আর এরকম প্রশ্ন আসতে পারে যে মুকুন্দ চক্রবর্তীর উপাধি কি ছিল, সাথে সাথে লিখবে শ্রী কবি কঙ্কন। তাহলে আমাদের কবিতাটি এখানেই শেষ হলো। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে ক্লাস আমাদের থাকবে এই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি থেকে আসা যত রকমের শর্ট প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন, সবকিছুর সমাধান পরের ভিডিওতে থাকবে, যাতে তোমরা কবিতাটি পড়ে পরের ভিডিওতেই এমসিকিউ এর উত্তরগুলো এক নিমেষে করে ফেলতে পারো। তার জন্যই আমি এটা ভেবেছি। তাহলে আজকের ক্লাসটি এ পর্যন্তই, দেখা হবে আবার কাল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।